জনসংখ্যার অর্ধেক যে নারী সমাজ, সেই নারী সমাজের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকে অপরাধীরা নানাভাবেই সেটা বিঘ্নিত করছেন। তাদের বিকাশ, তাদের বেড়ে ওঠা, তাদের আত্মিক এবং মানসিক বিকাশকে যারা ভয় দেখিয়ে এইভাবে বাধাগ্রস্ত করছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে আমাদের সমাজ এগোবে না, আমাদের সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে না। আমরা পশ্চাৎপদে থাকবো, আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করব। আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোনো মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়র বাড়িতে। এই চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। আমি আগেও বলেছি যে বাসের মধ্যে আপনার কলেজের ছাত্রী রূপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইলে তাকে কিভাবে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন। এইভাবে খাদিজা, এইভাবে তনু, এইভাবে মিতু, এইভাবে নুসরাত, একটার পর একটা জীবন চলে গেছে, একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে। এবং এটার প্রত্যেকটার সাথে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা। নির্ভরভাবে একটা মানে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না যে কি মর্মান্তিক ভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আসিয়ার ধর্ষকে যে ধর্ষক করেছে, ধর্ষক যে তার বোনের স্বামী, বোনের শ্বশুর এবং অবশ্য ধর্ষক তার বোনের শাশুড়িও। আমি সেই শাশুড়িরও বিচার চাই। তারা তিনজন এইটার বিচার চাইতে না চাইতে আবার একজনের বিচার চাওয়া শুরু করার আগেই আরেকটা শিশু ধর্ষিত হয়ে যায়। কোনো শেরপুরে, কোনো জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা, আমরা কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। ওইটা ধর্ষণের বিচার চাইবো আমরা। এই ধর্ষণটা আসলে একটা মহামারী আকারে রূপ নিয়েছে। আর রূপক নিয়েছিল এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময়। হাসিনা এইটাকে বৈধতা দিয়েছে ধর্ষককে। একটা অন্যায় যদি কেউ করতো, অন্যায় মানে কি? শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায়। এটা ছিল শেখ হাসিনার কাছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। যে আমার বিপক্ষে যাবে তাকে ধর্ষণ করো। আপনারা দেখেছেন সুবর্ণচরে পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? ধানের শীষে ভোট দিয়েছিল। এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার অপরাধী করলো কি করে? ধর্ষণ করে। এটাই হলো তার মানে শাস্তি। তো এই বিচার আমরা পেয়েছি শেখ হাসিনার সময় থেকে। তো এখন এইটাকে আমাদের মানে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করবো তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে, আপনার যদি একটাকে মানে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতো, তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার এত চিন্তা করতো। আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিকটিম পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে। অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি বাংলাদেশের নারী সমাজ, যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি আসিয়া হত্যার পর তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। দেখলাম একটা 8 বছরের শিশু, তার গলায়
কয়েকটা প্যাচ, মানে তাকে গলায় যাতে কথা বলতে না পারে গলায় প্যাচ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ফুলে গেছে। কি নির্মম পাশবিক অত্যাচার কেউ করতে পারে! সে কি মানুষ না অমানুষ, এটা কিন্তু আমাদের ধারণার অতীত।